বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে, যে জায়গা থেকে, যে স্পেস থেকে আমার এই সোশ্যাল মিডিয়ার লাইভটি দেখছেন এবং পথে প্রান্তরে প্রবাসে, প্রতিটি ঘরে, পাড়া মহল্লায়, চায়ের দোকানে, চলার পথে, লঞ্চে, ঘাটে, স্টিমারে, অফিস আদালতে, পৃথিবীর সমস্ত সর্ব জায়গা থেকে যে আমার লাইভটি দেখছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়ায় সব বন্ধ ছিল। এজন্য হয়তো আপনাদের সাথে সেই কথার সুযোগ হয়নি এবং কথা বলতে পারিনি, এবং আপনাদের সাথে অনেক দূরত্ব মনে হয়েছিল। কিন্তু যেহেতু ফেসবুক ওপেন, এখন আমরা একে অপরের প্রতি আন্তরিকতা, শুভেচ্ছা বিনিময় করতে পারবো। সেই লক্ষ্যে আজকের ফেসবুক খুলে দেওয়া হয়েছে, এবং ফেসবুকটা এমনি খোলেনি, চাপের সম্মুখীন হয়ে সরকার খুলতে বাধ্য হয়েছে। প্রিয় দেশবাসী, আমি স্মরণ করছি সর্বকালের বর্তমান 24 সালে আজকের যারা বাংলাদেশের সুষ্ঠুতম একটি আন্দোলন, কোটা আন্দোলনে বাংলাদেশের প্রতিটি পরিবার থেকে যারা রাজপথে আন্দোলন করে জীবনকে উৎসর্গ করে দিয়েছে এবং তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে শুধু অধিকার আদায়ের লক্ষ্যে, এবং যারা সমাধি স্থলে চিরবিদায় নিয়ে শুয়ে আছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শামসুল ইসলাম সোলজার। জীবনে তারা আর কখনই কোনো সময় তারা সেভাবে আর এই পৃথিবীতে আসবে না। ঢাকা ইউনিভার্সিটি থেকে গরিব মেহনতি জনতার একটি ছেলে, তারা চেয়েছিল যে আজকের বিসিএস কমপ্লিট করে তারা ম্যাজিস্ট্রেট হবে, কেউ ডিসি হবে, ডেপুটি কমিশনার সহ তাদের খুব আশা ছিল। কিন্তু নিরাশ হয়ে আজকে লাশ হয়ে তারা বাড়িতে আজকে সমাধি স্থলে চির নির্দয় শায়িত আছে। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে আন্দোলন এখন বর্তমানে কি ধরনের, কোন কোয়ালিটির, কি আদায়ের লক্ষ্যে আন্দোলন হচ্ছে আপনারা জানেন। এই ব্যাপারে আপনাদের সোচ্চার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের আমাদের অনেক বুঝের অভাব, জ্ঞানের অভাব। আমরা অনেক বুঝি কিন্তু আমরা কাজ করছি না। আমার চোখের সামনে আমার ভাই মারা যাচ্ছে দেখছি, কিন্তু জ্ঞান দিয়ে দেখছি, চোখ দিয়ে দেখছি, জ্ঞানী চোখ দিয়ে দেখছি, কিন্তু কিছু করতে পারছি না। এ হচ্ছে আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতি। প্রিয় দেশবাসী, একটি পরিবার থেকে একটি নক্ষত্র হারিয়ে গেছে। যেই পরিবার থেকে একটি সন্তান চির নির্দয় শায়িত হয়। মানুষ মৃত্যুর তো অনেক প্রকার ভেদ আছে, যেমন 70-এর পরে 100 বছর হওয়ার পরে যদি সে লোক মারা যায়, বৃদ্ধ অবস্থায় মারা গেলে হয়তো সেটাকে মেনে নেওয়া যায়। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় অনার্স এর ছাত্র হয়ে তারা আন্দোলন করে যদি রাজপথে জীবন দিতে হয়, এর চাইতে গার্জিয়ানের দুঃখ এবং এর চাইতে এ জাতির আর কি থাকতে পারে।
প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আমার এই লাইভটি শেয়ার করে দিবেন। সমস্ত জাতি সহ প্রবাসী যারা বর্তমানে আমার লাইভটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। জয়েন করছে আমার ছোট ভাই এসডি শিশির, ওয়েলকাম। জয়েন করছে এমডি মাহবুব, মামাতো ভাই, এবং জয়েন করছে আমার আদরের ছোট একটা ভাই মনির শিকদার, ওয়েলকাম জয়েন করার জন্য। ওদেরকে আমি হইতে দেখছি এবং সবাই ওদের জন্য দোয়া করবে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই রক্তাক্ত বাংলাদেশ কেউ দেখতে চায় না। রক্তে রঞ্জিত এগুলি মানুষ এখন দেখতে চায় না। মূল জিনিসটা কোথায়? আজকের এই মারামারি হওয়ার কারণটা কি? কেন গেঞ্জামটা হচ্ছে? কোটা আন্দোলন কি? আমরা কিন্তু অনেকেই বুঝি না। সাধারণ মানুষ গ্রামের, ঢাকাতে আন্দোলন, খুলনায় আন্দোলন, রংপুরে আন্দোলন, রাজশাহীতে আন্দোলন, সিটি কর্পোরেশন, সমস্ত সর্বোপরি সব জায়গায় আন্দোলন চলছে। বিশেষ করে আমার ছেলের জন্য জয়েন করলো, পুলিশে আছে নাজমুল হোসেন, অনেকদিন ওর সাথে কথা হয় না, মান অভিমান, এবং আমি ভয় পাই ওর সাথে কথা বলার জন্য। জয়েন করছে, ওর জন্য সবাই দোয়া করবে। আমার আদরের সন্তান। দেশবাসীকে বলতে চাই আজকের এই বর্তমান পরিবেশ পরিস্থিতির জন্য দায়ী কে? আমি দল বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না। বাংলাদেশে নিবন্ধিত দল 39টি এবং তথা 41টি, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রেসিডেন্ট ভবন, এই দুটি মিলে বর্তমানে 41টি মন্ত্রণালয় নিয়ন্ত্রিত একটি বাংলাদেশ। এই বাংলাদেশে একটি সুন্দরতম রাজনৈতিক প্রেক্ষাপট হিসাবে একটি পরিচালনা করার মতো সেই দক্ষতা, এফিসিয়েন্ট, নিজের সর্বোপরি আগ্রহে আজকের এই বাংলাদেশকে পরিচালনা করার মতো কোনো ম্যান আছে বলে আমি মনে করি না। তো দেশ চালাচ্ছে বর্তমানে পরিবারতন্ত্রের মন্ত্ররা। আজকের এই লোকগুলি, এই ছাত্রগুলি যে মারা যাচ্ছে কেন? আমি সত্য কথা বলি, তাতে আমার যদি ফাঁসি হয় হোক। আমি ভয় পেয়ে কথা বলার মতো প্লেয়ার কিন্তু আমি না। বয়স 60-এর কাছাকাছি ঢাকা ডিএমপিতে আমি দেখেছি যারা আন্দোলন করে, আমরা আমাদেরই ছোট ভাই ব্রাদার। এর আগে আমরা বহুত কাঁপিয়েছিলাম, 96-তে 2000-এ বহুত কাঁপিয়েছি ঢাকাতে। তখন তো অনলাইন মিডিয়া ছিল না। যদি থাকতো তাহলে আমি শামসুল ইসলাম সোলজার 1 নম্বরে থাকতাম বোধহয় আমি বাংলাদেশে, সবার আগে, সবার মধ্যে। কিন্তু ও সময় সোশ্যাল মিডিয়া ছিল না। আমরা টিভিতে, আমরা রেডিওতে খবর শোনা পাবলিক ছিলাম, খুদে মুক্তিযোদ্ধা ছিলাম। কিন্তু আজকের ভারাক্রান্ত হৃদয়ে মন নিয়ে আমি কথা বলতে চাই। এমডি কখন জয়েন করছে, ওয়েলকাম। বিশেষ করে এই ছাত্রগুলি মারা যাচ্ছে কেন? আমি প্রশ্ন রাখছি আগে। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে ব্র্যাক ইউনিভার্সিটি সহ সরকারি এবং বেসরকারি ছাত্র ছাত্রী যে আজকের মারা যাচ্ছে কেন? এই প্রশ্ন আমি রাখলাম রাজনীতিবিদের কাছে, কুখ্যাত কুলাঙ্গার রাজনীতিবিদের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম। কেন মারা যাচ্ছে? মারা যাচ্ছে কেন? প্রশ্ন। এ দেশ গণতান্ত্রিক যদি হয় তাহলে সবাই মিলে সম্মিলিতভাবে সমস্ত দল মত নির্বিশেষে একটি সুন্দর জায়গায় মানুষ, রাজনীতিবিদেরা বুঝতে পারে না কেন। এটি কিন্তু প্রশ্ন, জাতির প্রশ্ন। জাতির প্রশ্নগুলি আমি উত্থাপন করলাম। লোকগুলি মারা গেল, আবু সাইদের মতো লোক, সে আজকে দিবালোকে প্রত্যক্ষ গুলিতে মারা গেল। তাহলে আমি প্রশ্ন রাখলাম জাতির কাছে, কেন মারা গেল? মারা গেল কেন? প্রশ্ন। এবং সর্বোপরি
আজকের আমাদের ভুল ডিসিশনের জন্য কিন্তু আজকের এই ছাত্রগুলি মারা গেল। আপনি একজন পার্টির কর্মকর্তা, আপনি একজন পার্টির চেয়ারম্যান, আপনি একটা দল চালান, আপনি কিভাবে কথা বলতে হয় সেই কথাগুলি যদি আপনি সুন্দরভাবে আপনি যদি না বলতে পারেন, কি চেগিয়ে বেগিয়ে কথা বলেন, কি কথা বলেন আপনি, আর আপনার নিয়ন্ত্রণাধীন কিভাবে বিসিএস ক্যাডার আপনার পাশে থাকে আমার মাথায় ধরে না। এই কুলাঙ্গার রাজনীতিবিদের পাশে কিভাবে বিসিএস ক্যাডার, বড় বড় বর্ষিয়ান সার্ভিস হোল্ডার প্রশাসনে তারা কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে, এগুলি আমার মাথায় ঢোকে না। তার মানে হচ্ছে আজকের আবু সাইদ না, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে এমন হবে, এভাবে করে আজকের আমাদের সন্তানগুলি হারিয়ে, মেধাগুলি হারিয়ে আজকের কিন্তু তারা এপার থেকে ওপারে চলে যাবে। এই আন্দোলন মানে কি মেধা? এই যে মেয়ের আন্দোলন করছে মেধার জন্য, মেধা কোঠার জন্য, তাহলে কি মেধাগুলি তার আন্দোলন করে কি শেষ হবে? না। আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে ৩০ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে, ৫ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ। কিন্তু ওই সময় স্বাধীনের সময় কি লেখা ছিল? বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছিল, স্বাধীনের সময় কি লেখা ছিল যে আজকের দেশ স্বাধীন করেছি আমার নাতি পুতি সর্বোপরি সবাই আজকের তার ভোগবিলাসী করবে, আমার নামের উপরে তারা আজকের কোঠা চাবে এবং কোঠার জন্য এই আন্দোলন করেছিলাম? আরে আপনি মুক্তিযোদ্ধা ছাড়াও তো দেশের জন্য মানুষ অনেক কাজ করেছে, তাহলে আপনি কি করবেন? আজকের মানুষ মরছে কি জন্য? আমি প্রশ্ন রেখে তার কিন্তু উত্তর দিচ্ছি। আজকের বর্ষিয়ার নেতাদের একটি কথার জন্য, একটি ভুলের জন্য আজকের মানুষ মারা যাচ্ছে। প্রিয় দেশবাসী, কারণ একটাই, পরিবারতন্ত্র দিয়ে কোনোদিন দেশ চলতে পারে না। পরিবারতন্ত্র দিয়ে কোনোদিন দেশ চলতে পারে না। এরা কিন্তু সব হচ্ছে মুক্তিযোদ্ধাদের একটি, হয় ছেলে নয় মেয়ে, আসলে মুক্তিযোদ্ধার সন্তান, তারা পরিবারতান্ত্রিক হিসেবে দেশ চালাচ্ছে। আজকের যেই দালালগুলি এখন বর্তমানে, এই দালালগুলি যেভাবে কথা বলছে, দলের বিরোধী দলে সমস্ত সব মিলে এই চাটুকার গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত আমরা নিষ্পেষিত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে শান্তি আসবে না, আসবে না, আসবে না। আমি চ্যালেঞ্জ, এখানে যারা জয়েন করছেন আমি সবাইকে বলতে চাই, যা আমার লাইভ দেখছেন, আমি বলতে চাই যে টক শোর ভিতরে আপনি এই পরিবারতন্ত্রের একটা সাইড নিয়ে কিন্তু তারা কথা বলে, হয় বিএনপির পক্ষে, না হয় আওয়ামী লীগের পক্ষে, নয় জামাতের পক্ষে, না হয় আপনার ইসলামী সেই ধর্ম ব্যবসায়ী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে, এরা কিন্তু কথা বলে। এই যে দালাল, এই যে দালালি, আর সমস্ত বাংলাদেশটা এখন বর্তমানে এই দালালের গোষ্ঠীরা কিন্তু বাংলাদেশ চালাচ্ছে। তা দলের ভিতরে গণতন্ত্র নেই। দলের ভিতরে যদি গণতন্ত্র না থাকে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিভাবে, প্রতিষ্ঠিত হবে কিভাবে? আজকে দলের ভিতরে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের কিন্তু সেভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি যে কথাগুলি বলি সেই কথাগুলি কিন্তু টোটাল কোনো পরিবারতন্ত্রের কোনো কথা বলি না। আজকের যারা রাস্তায়, যারা আন্দোলন করছে, আজকের যারা রাস্তায় আন্দোলন করছে, একটা মিনিট, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, একটু পরে ফোন দিচ্ছি। এখন যে কথা বলতেছিলাম যে সেটা হচ্ছে যে আজকের আমি কোনো পক্ষের কথা বলি না, এবং
কোনো রাজনৈতিক কথা বলি না, রাজনৈতিক ব্যক্তিদের কোনো কথা বলি না। আমার শরীরে এত রক্ত নেই যে আজকের রাজপথে আন্দোলন করে আমার রক্ত দিয়ে আজকের পরিবারতন্ত্রের একটি পাগল বসিয়ে আমি বাংলাদেশ চালাবার দেখব, এত বড় বোকাচোদা লোক আমি শামসুল ইসলাম সোলজার নেই। আগে ছিলাম বরিশালে আমার উপরে, নলছিটি জালকাঠি বরিশালের উপরে আমাদের উপরে কোনো কিং ছিল না। জাতীয় পার্টির সময় মানুষের কথা শুনে কাজ করতাম, আমাকে ব্যবহার করত। বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে আমি বলতে চাই যে আপনারা কারো ব্যবহারই কোনো পাত্র হবেন না। আমি প্রথম স্টেপে কথা বলতে চাই, আজকে কোটা আন্দোলন হচ্ছে, ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল। কোটা আন্দোলন তো তারা ক্ষমতায় যেতে চায় না। ক্ষমতায় যেতে চায় কারা? ক্ষমতায় যেতে চায় যে আজকের কোটা আন্দোলনের উপরে ভর করে কিছু সংখ্যক রাজনৈতিকবিদ তারা বক্তৃতা দিচ্ছে। হ্যাঁ, এই পর্বটা আমি এখন পরে নিয়ে আসছি। আমি প্রথম স্টেপে বলি যে আওয়ামী লীগ সরকার বর্তমান ক্ষমতায়, তাদের ভুল কোথায়? আজকের কোটা আন্দোলন নিয়ে প্রথম যখন ঢাকা ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের ভিতরে যখন কথা হয়, তখন যদি মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ডেকে যদি বলতো যে সুপ্রিম কোর্ট পর্যন্ত অপেক্ষা করো, আমি সব কিছু মেনে নিলাম, তোমরা ঘরে ওঠো। ওখানকার কিছু লোক আছে, মানে ওখানকার কিছু আশেপাশের লোকজন আছে, তারা তো বৃদ্ধ। আপনি কি জানেন যে তরুণরা কিভাবে রাস্তায় বুক পেতে অস্ত্রের সম্মুখে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? আপনি কি বলেন গণভবনে? বলেনটা কি? আপনি কি কথাবার্তা বলেন? পাগলে যা বলে আপনার লোক তাই বলে। এই যে আর একটা আওয়ামী লীগের মধ্যে কাউয়া কাকা করে, এই যে কুৎসিত কথাবার্তা, নোংরামি কথাবার্তা, যে একে নিয়ে টোল করে মানুষ হাসে, সারা পৃথিবীর মানুষ। আচ্ছা, এ কি বুঝে না কোনো কিছু? একটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে ধানমন্ডিতে ওইখানে নিজেদের ভিতরে তাকে কাউয়া কাউয়া বলে তাকে ধিক্কার করছে এবং তারা মজা মারছে। কাউয়া, তুমি এমন কোন রাজনীতিবিদ যে 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 তোমাকে দেখলে মানুষ টোল করে হাসে? তুমি চেগিয়ে বেগিয়ে কানা হুস্কি দিয়ে যে তুমি কথা বলে, এগুলো কি অ্যাকসেপ্ট করে? তোমার পাশে সব গ্রাজুয়েশন, তোমার পাশে সমস্ত সব বিশেষ ক্যাডারের লোকজন থাকে, তোমার পাশে তোমার বডিগার্ড সে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে আজকের ডিসি হয়ে তথা তোমার বডিগার্ড হয়ে আছে, তুমি তাদের সামনে কি কথাবার্তা বলো? তুমি জিল্লুর রহমানের কাছ থেকে শেখো নাই কোনো কিছু? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল, একটি কথা ভাও কথা বলতো না। জলিল মিয়ার কাছ থেকে তুমি কিছু শেখো নাই? তুমি নোয়াখালী তোমার বাড়ি, তোমার ভাই তোমার বিরুদ্ধে অকথ্য ভাষায় কথাবার্তা বলে, তুমি কি ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলো? প্রিয় দেশবাসী, কারণ একটাই, এটা পরিবারতন্ত্র। কেন জানেন? কারণ প্রধানমন্ত্রী চায় না যে ওবায়দুল কাদের ছাড়া যদি ওখানে আমির হোসেন আমু আসে তাহলে তার চেয়ার লইয়ে টানাটানি। কারণ এই পাগল রাখছে সে যে পাগলে যা খুশি তাই করে করুক, ক্ষমতার চেয়ার আমি টিকে রাখি। এটা সত্য কথা বললাম, এখন যদি আমার ফাঁসি হয় হোক। এ হচ্ছে পরিবারতন্ত্রের একটি খেলা। কথার মাথায় বলে মুক্তিযুদ্ধ করেছে, আমরা সম্পূর্ণ সবকিছু, আমরা এই দেশ শাসন করার লোক। মুক্তিযুদ্ধ করার পরে এদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কি অবদান ছিল না? এই ঘটনার চক্রে সর্বোপরি কোটা আন্দোলনের যে বিষয়টা আসলো, এই যে কথাটাই বলুক, নাতি নাতপুর থেকে আরম্ভ করে এত কথা বলার তো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী, আপনি যে কথাটা বলেছেন যে কি আপনার যে চাকর পিয়ন সে 4,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, এটা আপনার মুখ থেকে খাটে? আপনি কি কথাবার্তা বলেন? আর আপনার এই কথায় কি হচ্ছে? তরুণের এই কথা মানবেন? আপনার বয়স 80, আর তরুণের এখন রক্ত গরম, ওরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী। আপনি বলবেন ওই লেভেলে যে তোমরা আগে যে 18 সালে আপনি বলছেন যে নুরা পাগলা যেভাবে খেপেছিল, আপনি বলেছেন কোটা আন্দোলন শেষ, আপনি ডেকে ওদেরকে বলবেন এই কোটা মোটার দরকার নাই, তোমরা ঘরে ওঠো। হিংস্র বাঘের মতো হিংস্রতা
দিয়ে কথাবার্তা বললে জনগণ সেটা অ্যাকসেপ্ট করে না। জনগণ কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত। আপনি 3 বাহিনীর প্রধান আপনার পাশে থাকে, ডিজিএফআই আপনার পাশে থাকে, আপনি তাদেরকে নিয়ে মনোবল করছেন, আপনার আইজিকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মনোবল করছে, তাদেরকে প্রোটোকল দিয়ে আপনারা চলতেছেন। জনগণ, আপনি তো প্রধানমন্ত্রী হবেন এইরকম, আপনার ডিজিএফআই কোনো প্রয়োজন নেই, আপনার আর্মির প্রধানের কোনো প্রয়োজন নেই, নৌবাহিনী আপনার বিমান বাহিনীর কারো দরকার নেই। আপনি একা বাজারে যাবেন, বাজার করবেন, জনগণ বাজার নিয়ে যাবে আপনার গণভবনে। এটা সবচেয়ে ভালো হয় না? এটা যদি ভালো হয় তাহলে আপনি সর্বোপরি নিরপেক্ষভাবে আপনি সেইভাবে সেগুলি কিন্তু হারিয়েছেন। এটা আপনি নিজেও জানেন। আমি যে কথাগুলি বলছি সেই জিনিসগুলি আপনি হারিয়েছেন। আপনি মুমূর্ষ অবস্থায় আছেন এখন বর্তমানে। এখন আমি আপনার হাল ধরতে পারি, আমি আপনার জন্য মরতে রাজি। আপনি আমার এই কথাটা ওইভাবে নেন, আমি আপনার জন্য মরতে রাজি, আপনাকে আমি ভালোবাসি। কিন্তু আপনার পাশে যারা, যেই মমতাজ গান গেয়েছিল সংসদের ভিতরে, মমতাজ যে গান গেয়েছিল, মমতাজ আপনাকে উস্কানি দিয়ে আজকে হাজার হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা, টাকলা মুরার সহ মমতাজ, আপনি এইভাবে বাংলাদেশের সমস্ত এমপি মন্ত্রীগুলো কই এখন আপনার পাশে নেই, একটা বিবৃতিও দেয় না, এবং তারা এলাকায় সমস্ত সবকিছু সেই আন্দোলনের বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়ায় না। আমি দাঁড়াবো এই জন্য, কারণ আপনি এতিম, আপনার মা নাই, বাপ নাই, কেউ নাই। আছে আপনার আত্মীয়ের ভিতরে আছে আপনার বোন, বোনেও অনেক সময় আপনার বিরুদ্ধে চলে, কিন্তু ব্র্যান্ড হিসাবে আপনি সেইভাবে তাকে ওইভাবে কভার করতে দেন না। প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলতে চাই যে আপনার পাশে যে চাটুকা আছে, এই চাটুকাগুলি আপনাকে খাবে। বঙ্গবন্ধু কিন্তু সাধারণ পাবলিকে মারে নাই, বঙ্গবন্ধুকে কিন্তু সারা সেই বাংলার জনগণ কিন্তু তাকে মারে নাই, মেরেছে তাকে মীর জাফররা। কারা মেরেছে? তার পাশের লোকেরা, অর্থাৎ তার পাশে যে চামচাগুলি, সমস্ত এই চামচাগুলি, মেজর ডালিম, মেজর নূর, সমস্ত সব মিলে আজকের কিন্তু তাকে হত্যা করেছিল। আমি আপনাকে বলতে চাই, যেই কথাগুলি আপনি বলবেন অন্তত সেই কথাগুলি লেভেল হয়ে আপনার থাকতে হবে। আপনাকে উস্কানি দেয় কিছু আসদা সাংবাদিক আছে, গণভবনে আপনাকে উস্কানি দেয়, আসদা সাংবাদিক। ওরা কিসের সাংবাদিক? ওরা চাটুকা। এই চাটুকাগুলি সমস্ত সর্বোপরি আপনাকে উস্কানি দিয়ে আজকের আপনাকে হাইলাইটস করে দিয়ে আপনার কথাগুলি ডাইনে বায়, ডাইনে বায়, ডাইনে বায়, যা বলছেন তাই সত্য। আমি ওভাবে কথা বলতে আমি দিতাম না আপনাকে বলতেন আপনি সংযত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী, আপনার কথার উপরে ডিফেন্ড করে একটা মানুষের জীবন। আপনি যা খুশি তাই বলতেছেন ওই সাংবাদিকের উস্কানিতে। আমি বলতাম যে আপনি সরকারি এই বাংলাদেশের টাকা দিয়ে যে বিদেশ ভ্রমণ করে আসছেন ভারত থেকে, জাতি জানতে চায় যে আপনি কতটি জায়গায় সিগনেচার করেছেন এবং তাদের সাথে কি চুক্তি বিনিময় হয়েছে, একথা আমি বলতাম। কিন্তু আপনাকে বলে মানবতার মা, আপনি মানবতার ফেরিওয়ালা, আপনি সমস্ত সবকিছু সব মিলে আপনার কথাটা আপনাকে ওইভাবে উস্কানি দিয়ে আপনি যেমন খুশি তেমন কথা বলতেছেন। দোষটা আসলে আপনার নয়, এ হচ্ছে আমাদের পরিবেশ পরিস্থিতি। প্রিয় দেশবাসী, আসলে সেটা নয়, আসলে হচ্ছে যে আমাদের ভিতরে রাজনৈতিক বর্তমান পরিস্থিতি হচ্ছে যে পরিবারতন্ত্র, এবং এই পরিবারতান্ত্রিক দলগুলি বাংলাদেশের ভিতরে এখন ঢুকে গেছে। আর এই পরিবারতন্ত্র থেকে আমাদেরকে কিন্তু বাঁচতে হবে। আপনি দেখেন, আর একটা কথা বলছি, আমি যে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলছি সেটা না, বিএনপি কতগুলো ভালো নাকি? জাতীয় পার্টি একটা স্বৈরাচার, এটা ভালো নাকি? জামাত ইসলামী নাকি জঙ্গি, এটা ভালো নাকি? তাহলে বাংলাদেশের কোনো দলই ভালো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটি গণতান্ত্রিক দল প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশে। সেইটাই হলো আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই যে নুরু অধিকার পরিষদের যে এত মার খায়, আজকের যদি শেখ হাসিনা ক্ষমতা ছাড়ে, নুরুর তো অবস্থানই থাকবে না। তখন বিএনপি, নুরু, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামাত, দেখবেন যে আবার তারা নিজেরাই কোন্দল। তখন আওয়ামী লীগের আর একটা অবস্থান, যে বিরোধী দলে তারা বেশি দিন টিকতে পারবে না। এটা আমার কাছে লিখে নিতে পারে। আমি আবেগ দিয়ে কোনো কথা বলি না। প্রিয় দেশবাসী, সত্য কথা বলার জন্যই আমি আপনাদের এখানে এসেছি। আজকের কোটা আন্দোলন, ছাত্ররা মারা যাচ্ছে,
বাংলাদেশের ভিতরে বিরোধী দলের কোন নেতা এবং কোন নেতার ছেলে মারা গেছে আমাকে একটু বলেন। আজকের আবু সাইদ মারা গেছে, চরণাই পীর সাহেব ধর্ম ব্যবসায়ী, উনি পল্টনে বসে বলে, ও কুলাঙ্গার, আমার ছেলের গায়ে গুলি চালিয়েছিস, তোর তো ভাগ্য ভালো যে কোঠা আন্দোলনে তুই পল্টনে দাঁড়িয়েছিস, তোর তো ভাগ্য ভালো যে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিস, তোদের তো কোনো মুরাদ নেই। আছে হেফাজতে ইসলামী যে একটা মামুনুল হক, তোদের মুরাদ আছে? এখন আন্দোলন করতেছ কোঠা আন্দোলনের গাড়ির উপরে কাঁধ মাথা রেখে, তারপরে তোর আন্দোলন করতেছিস। প্রিয় দেশবাসী, আজকের আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এই পরিবারতন্ত্র থেকে আমাদের বাঁচতে হবে। আজকের এই কোঠা আন্দোলনের উপরে সমস্ত সব ভর করে আজকের রাজনৈতিক দলগুলি তারা চলছে। আমি কোঠা আন্দোলন ভাইদেরকে বলতে চাই, যদি কোনো বিরোধী দল তোমাদের সাথে কোনো মেশে জুতা দিয়ে দিবা, কোঠা আন্দোলন বাংলাদেশের ভিতরে চলবে, চলুক। আজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গায় শিক্ষকদেরকে বলবো, এই দেশ আপনাদের চালাতে হবে, কোনো পরিবারতন্ত্র কোনো দল চালাতে পারবে না। এবং আপনারা সিওরিটি থাকেন, ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটির সমস্ত সবাই আজকের তারা সবাই একত্রিত হয়ে সম্মিলিতভাবে সমন্বয়কারীদেরকে বলবো, আপনারা এই যদি সরকারকে হটিয়ে যদি আপনারা আসতে পারেন, তাহলে দেশের সমস্ত সর্বোপরি আপনাদের আঙ্গিনায় এবং আপনারাই এই দেশ শাসন করবেন। এটা হচ্ছে আমার প্রতীক। আপনাদেরকে ব্যবহার করে আজকের যদি পরিবারতন্ত্র যদি ক্ষমতায় বসে, তাহলে একই কথা হলো, আজকের এই পরিবারতন্ত্র থেকে আমাদের বাঁচতে হবে। গণতান্ত্রিক দল বাংলাদেশে প্রতিষ্ঠার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার সবসময়ের জন্য আমি কাজ করি। মানুষের ভাগ্য উন্নয়ন, সমৃদ্ধশালী একটি জাতি গড়ার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার কাজ করি। আজকের কারো কথায় পড়ে আপনি জীবন, তরুণদেরকে বলছি যে পরিবারতন্ত্রের কোনো কথায় পড়ে জীবন দিয়ে আপনার কোনো লাভ হবে কিনা আমি জানি না। কোঠা আন্দোলনকারীদেরকে বলছি, আমার এই সমস্ত ভিডিও থেকে আজকের যারা মারা গেছে, সর্বোপরি এরা মুক্তিযোদ্ধা এবং এরা এদেশের বীর সৈনিক, এবং এই ছাত্রদেরকে ক্ষমতায় আসলে এবং যদি সরকারকে যদি আপনারা সেভাবে বিদায় দিতে পারেন, তাহলে আপনারাই দেশের হাল ধরবে কোঠা আন্দোলন সমন্বয়কারীরা এবং ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা মেধা ক্ষেত্র বিশেষ তারা আজকের এই দেশের হাল ধরবে, অন্য কোনো পরিবারতন্ত্রের কোনো লোক নয়। এটা আমার স্পষ্ট ভাষ্য। প্রিয় দেশবাসী, আজকের এক দল ক্ষমতায় আছে, তারা কিন্তু আজীবন থাকতে চায়, এটা পরিবারতন্ত্র। তারা এখন বর্তমানে বেপরোয়া, প্রশাসন দিয়ে কাজ করছে, প্রশাসন দিয়ে মানুষ মারছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সমস্ত সর্বোপরি যারা আছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, কোন জায়গায় কোন জিনিস, এবং 144 দ্বারা জারি করে বাংলাদেশের মানুষকে আজকের সেই বিভ্রান্তকর একটা পরিবেশ পরিস্থিতির ভিতরে কিন্তু বাংলাদেশ নিয়ে যাচ্ছে। যদি এভাবে হয়, অচিরেই আমেরিকার সেনা কিন্তু বাংলাদেশে আসবে, তখন হবে আফগানের মতো, আপনি লিখে নিতে পারেন। কারণ বাংলাদেশ অরাজকতা অশান্তিতে থাকবে, জাতিসংঘ চাইবে না। জাতিসংঘ শৃঙ্খলা বজায় রাখার জন্য আজকে শান্তিরক্ষী মিশনের লক্ষ্যে তো বাংলাদেশে ঢুকে তারা কিন্তু বাংলাদেশ দখল করবে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে চাটুকারা যে কথাবার্তা বলে, এই পরিবারতন্ত্রের জাউরারা যারা কথাবার্তা বলে, একটাও মানুষ না, বিএনপিও না, আওয়ামী লীগও না, জামাত না, সমস্ত সব না। এদেরকে থেকে আসুন আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে আমার হাত শক্তিশালী করবেন, আপনার হাত আমি শক্তিশালী করব। কোঠা আন্দোলনকারী ভাইদেরকে বলতে চাই, যদি তোমার আন্দোলনে কোনো বিএনপি, কোনো জামাত শিবির বা কোনো হেফাজত ইসলামী শাসিত ধর্ম ব্যবসায়ী যেগুলি পাও সেগুলি পিটাবা। এরা শুধু চোখের পানি, চোখের পানি জড়ায়, এটা নাটক। তোমরা মনে রেখো,
এই নাটককারীদেরকে তোমাদের ভিতরে ঢুকাবার চেষ্টা করবে না। ছাত্রদের ভিতরে সংগঠন তৈরি করো, শিক্ষকদের ভিতরে সংগঠন তৈরি করো। 64টা জেলায় প্রত্যেকটা জায়গায় আমার শিক্ষক আদর্শ এবং এই শিক্ষকেরা দেশ চলাবে। তারা যেমন আমাদেরকে শিখিয়েছে ঠিক তদ্রুপ বাংলাদেশটাকে একটি সুন্দর জায়গায় তারা নিবে বলে আমি আশা রাখি। কিন্তু এই পরিবারতন্ত্র থেকে আমাদের কিন্তু দূরে থাকতে হবে। প্রিয় দেশবাসী, যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলতে পারি কয়েকদিন, এখন সময় এসছে মানে কিভাবে দিতে বাধ্য হয়েছে মানে সোশ্যাল মিডিয়া, কারণ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সমস্ত সর্বোপরি বাংলাদেশের সাথে সব বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু আমাদের বাংলাদেশ এখন বর্তমানে পরিবেশ পরিস্থিতি সেই সংকট নপন্ন অবস্থা থেকে আজকের কিন্তু এই সোশ্যাল মিডিয়া, আজকের কিন্তু ফেসবুক দিতে তারা কিন্তু বাধ্য হয়েছে। আরেকটি কথা হচ্ছে যে এখন বর্তমান গভর্নমেন্টের যেই মন্ত্রীগুলা, এই মন্ত্রীগুলা যেভাবে কথাবার্তা বলছে, আমি আপনাদেরকে বলতে চাই খুব হিসাব, মুখে চোখে লাগাম দিয়ে কথা বলার চেষ্টা করবেন। কথার মাধ্যমে মানুষকে দোষী করবেন না, একটি সুন্দর ভাষায় কথা বলার চেষ্টা করবেন। আপনি ঘর তৈরি করেছেন, আপনি মুক্তিযোদ্ধা, ঠিক আছে, আপনি ঘর তৈরি করছেন, এই ঘরের ভিতরে এখন সবাই থাকবে, এখানে থাকবে 36 ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। এখন যদি বলেন যে আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার স্বামী মুক্তিযোদ্ধা, আমার স্বামী, এটা ছোট লোকের মতো এই রকমের কথাবার্তা বলে আর টিটকারিমূলক আপনাদেরকে যে অপমান অপদস্থ করছে ফেসবুকে, এগুলি আর আপনারা এইভাবে এই অপমান অপদস্থ হইয়েন না। জনাব কাদের, আমি আপনাকে বলতে চাই, আপনি তো দেখতে ছোট, অনেক কিছু করছেন বাংলাদেশের জন্য, বহুত কিছু করছেন। আপনাকে যেভাবে কাউয়া বাউয়া বলে, আপনি নিজকে নিজে এখন শুধরান। আপনাকে কেউ চায় না, আপনার দলের লোকেও আপনাকে চায়। আপনার কথাবার্তা হিংস্রতা, মাধুর্য, সমস্ত সর্বোপরি জানি কেমন মানে মানে আপনাকে দেখলেই জানি কেন বিরক্তিকর অবস্থা লাগে। এই চাটুকাগুলি আসলে বাদ দিতে হবে, এই চাটুকা থেকে আমাদের দূরে থাকতে হবে। দেশবাসীকে বলতে চাই, আমার কথা একটা স্পষ্ট, যে আজকের গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে দল গঠন আপনার করতে হবে। একটি দল আদর্শিক এবং সর্বাঙ্গিকভাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে যে এই দেশ রক্ষার্থে একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার আমার পাশে থাকবেন এবং সর্বোপরি আপনার হাত শক্তিশালী করার লক্ষ্যে এবং এই দেশকে একটি সুন্দর জায়গায় নেওয়ার লক্ষ্যে সর্বোপরি আমরা এক কাতারে এসে, এক জায়গায় এসে, একটি প্ল্যাটফর্মে এসে দেশকে সামনের দিকে এগিয়ে দিয়ে যায়। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, লাইভটি অবশ্যই শেয়ার করবেন এবং সর্বোপরি আপনাদের প্রতি আন্তরিকতা, শুভেচ্ছা, ভালোবাসা রেখে আমি শামসুল ইসলাম সোলজার আজকের বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।